প্যানক্রিয়েটাইটিসের বিষয়টা কি, প্যানক্রিয়াসের বাংলা হলো অগ্নাশয়। সেই অগ্নাশয়ে কিছু এনজাইম থাকে, সেই এনজাইম গুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট এনজাইম হলো ট্রিপসিন। যদি কোনো কারণে এই এনজাইম গুলো প্রিম্যাচিওরলি যখন অ্যাক্টিভেট হওয়ার কথা তখন অ্যাক্টিভেট না হয়ে যদি প্যানক্রিয়াসের মধ্যেই এনজাইম অ্যাক্টিভেট হয়ে যায়, যেমন ট্রিপসিন, সেটা যদি অ্যাক্টিভেট হয়ে যায় এবং অ্যাক্টিভেট হয়ে যদি প্যানক্রিয়াস তার নিজের ক্ষতি করতে থাকে, যেটাকে অটোলাইসিস বা অটো ডাইজেশন বলা হয়ে থাকে, তখন থেকেই প্যানক্রিয়াসের মধ্যে একটা প্রদাহ তৈরি হয়, যাকে মেডিকেল পরিভাষায় বলা হয়ে থাকে প্যানক্রিয়েটাইটিস। প্যানক্রিয়াসে স্টোন হলে আমাদের যেটা প্রথম পেশেন্ট যে মানে যে প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে পেশেন্ট আমাদের কাছে আছে আর কি, সেটা হলো এপিগ্যাস্ট্রিক পেন। এপিগ্যাস্ট্রিক রিজনটা হলো এই জাস্ট বুকের ঠিক নিচেই নাভির অনেকটা উপর জায়গা পর্যন্ত হলো এপিগ্যাস্ট্রিক রিজন। এই রিজনে প্রচন্ড ব্যথা হবে এবং ব্যথাটা অদ্ভুত ভাবে পিছন দিকে যাবে এবং পেশেন্ট বলবে যে আমার সামনে ঝুঁকলে ব্যথাটা কমে যায়। এটা একটা প্যানক্রিয়াটাইটিসের ইম্পর্টেন্ট সিমটম, যেটা ক্লিনিক্যালি আমরা বুঝতে পারি যে পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 2 নম্বর হলো পেশেন্টের কিন্তু গা গোলানো, বমি ভাব এইসব কিন্তু পেশেন্টের থাকে। এছাড়া পেশেন্টের হজমের সমস্যা হতে পারে, এমনকি পেশেন্ট ফিভার নিয়েও আমাদের কাছে আসতে পারে। অ্যাকিউট অলওয়েজ অ্যান ইমার্জেন্সি কন্ডিশন, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ইজ এন নন ইমার্জেন্সি কন্ডিশন। যে কোনো পেশেন্ট অ্যাকিউট নিয়ে আসছে মানে বুঝতে হবে তার যে ডিউরেশন অফ দ্য প্যানক্রিয়াটাইটিস সেটা ডেজ টু মান্থস, মানে কদিন থেকে কয়েক মাস অবধি থাকে। অন্যদিকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে সেটা কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত কিন্তু থাকতে পারে। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে যেটা দেখা যায়, আমি অলরেডি বললাম যে প্যানক্রিয়াটিক যে এনজাইম গুলো সেগুলো অটোমেটিক প্রিমেচিওরলি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, যে কারণে কি হচ্ছে, প্যানক্রিয়াসের ইনফ্লামেশন হচ্ছে, যেটাকে আমরা বলছি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে বারবার ধরে এরকম ঘটনা হতে হতে দেখা যাচ্ছে তার যে হরমোনাল এফেক্ট, এন্ডোক্রাইন পার্ট এবং এক্সোক্রাইন পার্ট, যেটা আমাদের ডাইজেশনে হেল্প করে থাকে, এই দুটো জিনিস কিন্তু কমে যাচ্ছে বা টোটালি ফাংশনলেস হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু ডেভেলপ করছে ক্রনিক প্যানক্রিয়েটাইটিস। অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিসের কিছু রিস্ক ফ্যাক্টর বা কারণ বলা যেতে পারে। প্রথম কারণ যেটা আমাদের ইন্ডিয়াতে ঘটে থাকে সেটা হলো গল ব্লাডার স্টোন। সেকেন্ড যেটা, সেটা হলো অ্যালকোহল। 3 নম্বর যেটা, সেটা হলো ইডিওপ্যাথিক কোনো কারণ ছাড়াই যদি গল ব্লাডারে স্টোন হয়ে থাকে। এছাড়া অটোইমিউন কিছু কন্ডিশন রয়েছে, মানে বডি নিজস্ব মেকানিজমের মাধ্যমে প্যানক্রিয়াসে প্রদাহ হয়েছে, সেটাও হতে পারে। কিংবা ধরুন ট্রমা, সেখান থেকে হতে পারে। অনেক সময় মানে পিত্ত নালীতে পাথর থাকলে ইআরসিপি বলে একটা জিনিস করে থাকি, যেটা যার ফুল ফর্ম হলো এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলেনজিও প্যানক্রিয়াটোগ্রাফি। সেক্ষেত্রে কিন্তু করার টাইমেও কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এগুলো মেনলি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কারণ। এছাড়া রয়েছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস মেন যে কারণে হয়ে থাকে সেটা হলো ক্রনিক অ্যালকোহলিজম। যারা ক্রনিক অ্যালকোহলিক তাদের ক্ষেত্রে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের রিস্ক সব থেকে বেশি। এছাড়া জেনেটিক কিছু প্রিডিসপোজিশন রয়েছে, সেই জেনেটিক মিউটেশনের জন্য কিন্তু এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এছাড়া রয়েছে ধরুন ইডিওপ্যাথিক একটা কারণ, যার জন্য কোনো কারণ ডেফিনেটলি কোনো কারণ আইডেন্টিফাই করা যায় না। এছাড়া অটোইমিউন কিছু কন্ডিশনেও কিন্তু ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এবারে সেকেন্ড পার্টে আসি, সেটা হলো ডায়াগনোসিস। প্রথমে আমরা ক্লিনিক্যালি পেশেন্ট দেখে মোটামুটি একটা আইডিয়া করার চেষ্টা করব যে এটা প্যানক্রিয়াটাইটিস কি প্যানক্রিয়াটাইটিস নয়। সেকেন্ড যেটা করব সেটা হলো কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশন। তার মধ্যে থাকছে ধরুন অ্যামাইলেজ লাইপেজ টেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখানে নর্মালি এদের যে নর্মাল যে বেস লেভেল তার থেকে 3 টাইমস এটা বেড়ে যায়। মোস্ট স্পেসিফিক যেটা মানে ব্লাড টেস্ট ফর প্যানক্রিয়াটাইটিস সেটা হলো লাইপেজ লেভেল। এছাড়া কিছু ব্লাড ইনভেস্টিগেশন আমরা করতে পারি। প্রাইমারি ইনভেস্টিগেশনের মধ্যে আমরা আল্ট্রাসাউন্ড করব। আল্ট্রাসাউন্ডে মোটামুটি একটা আইডিয়া পাবো প্যানক্রিয়াস সম্পর্কে, প্যানক্রিয়াস যে কতটা প্রদাহ হয়েছে এবং কোনো প্যানক্রিয়াসে আর কোনো সমস্যা আছে কিনা প্যানক্রিয়াস ছাড়া, সেটা একটা আইডেন্টিফাই করতে পারি। মেন ইনভেস্টিগেশন অফ চয়েস যেটা আমাদের কনফার্মেটরি একটা ডায়াগনোসিস দেবে, এরকম রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন হলো সিটি স্ক্যান, মানে কন্ট্রাস্ট এনহান্স সিটি স্ক্যান। যদিও সিটি স্ক্যান আমাদের কিন্তু পেশেন্ট প্রেজেন্টেশনের 72 ঘন্টা পরে করা উচিত, তাহলে আমরা এক্সাক্ট ফাইন্ডিংটা পাবো। প্যানক্রিয়াটাইটিস অলওয়েজ কিন্তু একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। প্যানক্রিয়াসের যদি ট্রিটমেন্ট না করি
অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস যেমন একটা ইমার্জেন্সি কন্ডিশন, সেই ইমার্জেন্সি কন্ডিশন যদি পেশেন্ট অবহেলা করে কোনো কারণে, তাহলে সেখান থেকে পেশেন্টের কিন্তু সেপ্টিসেমিয়া হতে পারে, মানে পেশেন্ট সেপসিসে চলে যেতে পারে। অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বলে একটা জিনিস হয়, যেখানে প্যানক্রিয়াসের ইনফেকশনের জন্য আমাদের শ্বাসের সমস্যা হতে পারে, সেটা হতে পারে। এছাড়া পেশেন্টের কিন্তু অন্যান্য অর্গান ফেলিওর হতে পারে, যেটাকে আমরা মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম বলে থাকি। তো এই সমস্যাগুলো কিন্তু প্যানক্রিয়াটাইটিস টাকে অবহেলা করলে হওয়ার চান্স থেকেই যায়। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস যদি নন গোলস্টোন প্যানক্রিয়াটাইটিস হয়ে থাকে, মানে অন্যান্য কজ অ্যালকোহল বা এইসব জায়গায়, যদিও প্রাইমারি ম্যানেজমেন্ট কিন্তু আমাদেরকে পেশেন্ট ইমার্জেন্সিতে ভর্তি হওয়ার পরে অবশ্যই তাকে মুখে কিছু খেতে দেওয়া যাবে না, আইভি ফ্লুইড চলবে। অ্যাগ্রেসিভ ফ্লুইড থেরাপি ইম্পর্টেন্ট, কারণ যেহেতু ইনফেকশন বা ইনফ্লামেশনের পরে প্রচুর পরিমাণে ফ্লুইড লস হয় বডির, সেই কারণে কিন্তু ফ্লুইড থেরাপিটা খুব ইম্পর্টেন্ট। প্রপার অ্যান্টিবায়োটিক দেওয়া প্রয়োজন রয়েছে এক্ষেত্রে। এবং পেশেন্ট যদি অ্যালকোহল কনজিউম করে থাকে, তাহলে ডিসচার্জের সময় পেশেন্টকে বলে দিতে হবে স্ট্রিক্ট অ্যাবস্টিনেন্স ফ্রম দ্য অ্যালকোহল, অ্যালকোহল থেকে দূরে থাকতে বলতে হবে। এছাড়া লাইফস্টাইল কিছু মডিফিকেশন করার প্রয়োজন রয়েছে, যদি পেশেন্ট ওবেস হয়ে থাকে বা যাদের ক্ষেত্রে কোলেস্ট্রল, স্পেশালি ট্রাইগ্লিসাইড লেভেল বেশি রয়েছে, তাদের কোলেস্ট্রল লেভেল কিন্তু চেক আপ করে প্রপার ট্রিটমেন্ট করা স্টার্ট করতে হবে। ক্রনিক প্যানক্রিয়াটিসের ক্ষেত্রে কিছু কিছু মেডিকেল ম্যানেজমেন্ট রয়েছে, যেখানে আমরা যেহেতু এখানে এনজাইম ডেফিসিয়েন্সি হয়ে থাকে, মানে এনজাইমের পরিমাণ কমে যায়, সেহেতু আমাদেরকে বাইরে থেকে কিছু এনজাইম সাপ্লিমেন্ট দিতে হবে। অ্যামাইলেজ, লাইপেজ, প্যানক্রিয়াস, এগুলো কিছু সাপ্লিমেন্টেশন পাওয়া যায়, সেগুলো আমাদের সাপ্লিমেন্টেশন হিসাবে দিতে হবে। এবং যদি তাতেও না হয়, যদি অপারেশনের কোনো স্পেশাল ইন্ডিকেশন থাকে, তাহলে সেক্ষেত্রে কিছু স্পেসিফিক অপারেশন করা যেতে পারে। যেহেতু গলস্টোন প্যানক্রিয়াটাইটিস খুব কমন একটা কারণ আমাদের ইন্ডিয়াতে, সেহেতু আমাদের ডায়েটারি হ্যাবিটটাকে মেনটেন করতে হবে। ডায়েটারি হ্যাবিটের মধ্যে কি থাকছে, আমাদের ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট করতে হবে, এবং আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে। দিনে 2 থেকে 3 লিটার করে আমাদের জল খাওয়া অবশ্যই প্রয়োজন রয়েছে। এছাড়া মানে ফাস্ট ফুড জাতীয় খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, যাতে আমাদের গলব্লাডার স্টোনটা আটকাতে পারে, এবং গলব্লাডার স্টোনটা যদি আটকে যায়, তাহলে প্যানক্রিয়াটাইটিসের রিস্ক কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।